উস্তাদ, ভ্যানটা থামান। আমার মন কইতাছে আইজ রাইতে বরফ না নিয়া ফিরা যাওয়াই ভালো। দেখেন রাস্তার দুই পাশের কুকুরগুলা কেমন জানি আকাশ পানে চাইয়া কাঁদতাছে। তুই থামবি সেলিম। কুত্তা ডাকলে কুত্তার কাম, আমাগো কাম হইল বরফ নেওয়া। চেয়ারম্যান সাহেবের মাইয়ার বিয়া বইলা কথা, সারা গ্রামের মানুষ আইব। আর ঠান্ডা খাইতে গিয়া যদি বরফ না পায়, আমাগো বিচের ছাল থাকবো। ভ্যান গাড়িটা বরফ কলের গেটের সামনে এসে থামল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কারখানার বিশাল মেইন গেটটা আগে থেকেই অর্ধেক খোলা। বাতাস লেগে সেটা ক্যাচক্যাচ শব্দ করে দুলছে। গেটের নিচে পড়ে আছে রুস্তম চাচার হাতের লাঠিটা, যেটা তিনি কখনোই হাতছাড়া করেন না। আরে অদ্ভুত তো, রুস্তম চাচার লাঠি এইখানে পইরা আছে কেন? বুড়া কি ভিতরেই আছে নাকি কোনো ঝামেলা হইল? উস্তাদ, দেখেন গেটের গোড়ায় এইগুলা কিসের পায়ের ছাপ? খালি পা, কিন্তু আঙুলগুলা কেমন জানি লম্বা লম্বা, আর ছাপগুলা নীল রঙের বরফের মতো চকচকা করতেছে। ভয় পাইস না, হয়তো বরফের পানি পইরা এমন হইছে। চল ভিতরে যাই, গাড়িটা এইখানেই থাক। তারা ভেতরে ঢুকল। চারদিকে সারি সারি বরফের চাই। ছাদের ফুটো দিয়ে আসা চাঁদের আলো যখন বরফগুলোর ওপর পড়ছে, তখন মনে হচ্ছে কারখানার ভেতর শত শত মৃতদেহ সাদা কাফন পরিয়ে দাঁড়িয়ে আছে। আর এবার সেলিম সাবধানে সামনে এগুতে লাগলো। ওস্তাদ, চেয়ারম্যান সাহেবের মাইয়ার বিয়া কাইলকা, আর এই রাইত 2:30টার সময় আমাগো পাঠাইলো বরফ নিতে। আমার তো শীতের চোটে হাড্ডি কাইপা যাইতাছে। আরে সেলিম, শীতের দিন তো ঠান্ডা লাগবই, তার উপরে আমরা আছি একটা বরফ কলের ভিতরে। ঠান্ডা তো আরো বেশি লাগবো নাকি? আর চেয়ারম্যান সাহেব কইছে নগদ 5,000 টাকা বকশিস দিব। এই জন্যই তো আইলাম। জলদি রুস্তম চাচারি খুঁজা বাইর কর। একটা বড় বরফের চাই ভ্যান গাড়িতে তুইলা নিয়া চইলা যামো। রূপালী বরফ কল জায়গাটা রাতে খুব শুনশান থাকে। মেশিনের আওয়াজ বন্ধ, শুধু চারদিকে বরফ আর জমাট বাঁধা ঠান্ডা। হঠাৎ করেই কারখানার একদম ভেতরের দিকে থাকা কোল্ড স্টোরেজ বা প্রধান হিমাগারের ভারী লোহার দরজাটা একটু ক্যাচক্যাচ শব্দ করে খুলে গেল। সেখান থেকে রুস্তম চাচার গলার স্বর ভেসে এলো। কে রে? আরিফ নাকি? আয় ভেতরে আয়, বড় বরফ এই ভিতরে রাখা আছে। উস্তাদ, ওই তো রুস্তম চাচা, চলেন জলদি যাই। তারা দুজনে সেই বিশাল লোহার দরজার ভেতর দিয়ে হিমাগারে ঢুকল। এই ঘরের তাপমাত্রা বাইরের চেয়েও ভয়ঙ্কর ঠান্ডা। চারদিকে সাদা ধোঁয়ার মতো বাষ্প উঠছে, কিন্তু ঘরের ভেতর রুস্তম চাচাকে কোথাও দেখা যাচ্ছে না। রুস্তম চাচা, কই আপনি? আমরা তো আইসা পড়ছি। ঠিক সেই মুহূর্তে তাদের পেছনের বিশাল 10 ইঞ্চি পুরু লোহার দরজাটা দরাম করে এক বিকট শব্দে বন্ধ হয়ে গেল। বাইরে থেকে ভারী ছিটকিনি আটকে যাওয়ার খসখস শব্দ হলো। ইয়া আল্লাহ, দরজা বন্ধ হইয়া গেল কেমনে? সেলিম দৌড়ে গিয়ে লোহার দরজায় পাগলের মতো ধাক্কা দিতে শুরু করলো, কিন্তু সেই টন ওজনের দরজা 1 ইঞ্চিও নড়ল না। শান্ত হসেলি, বাতাসে হয়তো বন্ধ হইয়া গেছে। রুস্তম চাচা, ও রুস্তম চাচা, দরজাটা খুললেন, আমরা ভিতরে আটকা পড়ছি। হঠাৎ হিমাগারের একদম শেষ মাথায় কয়েকটা বিশাল বরফের চাইয়ের পেছন থেকে একটা মানুষের ছায়া বেরিয়ে এলো। হ্যারিকেনের আলোয় দেখা গেল লোকটা রুস্তম চাচা, কিন্তু তার হাঁটার ধরন স্বাভাবিক নয়। সে যেন মাটিতে পা না ফেলেই ভেসে ভেসে এগুচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এত ঠান্ডার মধ্যেও লোকটার গায়ে কোনো গরম কাপড় নেই, শুধু একটা ছেঁড়া ফতুয়া।
তার গায়ের চামড়া বরফের মতো নীল হয়ে গেছে, আর চোখ দুটো পুরোপুরি সাদা, পানি ছাড়া চোখের মতো। বাতাস বন্ধ করে নাই রে আরিফ, আমি বন্ধ করছি। ওস্তাদ, রুস্তম চাচার কি হইছে? ওনার মুখ দিয়া তো কোনো ধোয়া বাইর হইতেছে না, উনি তো নিঃশ্বাস নিতেছে না মনে হয়। সেলিমের কথা একদম ঠিক, এত ঠান্ডায় যে কোনো মানুষের মুখ দিয়ে শ্বাস ছাড়লে ধোয়া বের হবে, কিন্তু রুস্তম চাচার মুখ দিয়ে কিছুই বের হচ্ছে না। আরিফ বুঝে গেল এই লোক রুস্তম চাচা নয়, আসল রুস্তম চাচাকে হয়তো এই সত্তা আগেই শেষ করে দিয়েছে। তুই কেডা? রুস্তম চাচার রূপ ধইরা আমাগো এই হিমাগারে আটকাইছস কেন? আমি এই বরফেরই জান। অনেক বছর আগে এই কলের মেশিনে কাইটা আমার মরণ হয়েছিল। আমার অনেক ঠান্ডা লাগে আরিফ, আইস তোমাকে তাজা রক্ত আর গরম মাংস দিয়া আমি শীত নিবারণ করব। পিশাচটা ধীরে ধীরে তাদের দিকে এগোতে শুরু করলো। সে হাত বাড়াতেই হিমাগারের ভেতরের তাপমাত্রা যেন আরো নিচে নেমে এলো। সেলিমের চোখের পাপড়িতে বরফ জমতে শুরু করেছে। সে ঠান্ডায় জমে গিয়ে ফ্লোরে পড়ে গেল। আহ উস্তাদ, ঠান্ডায় আমার হাত পা অবশ হয়ে যাইতাছে, আমি আর খানাইতে পারতাছি না। সেলিম, চোখ বন্ধ করিস না, ঘুমাইলে আর উঠতে পারবি না। পিশাচটা এবার এক লাফে তাদের সামনে রাখা একটা বিশাল বরফের চাইয়ের উপর উঠে বসল। তার সাদা চোখ দুটো দিয়ে আরিফের দিকে তাকিয়ে হিংস্র হাসি হাসছে। এই বদ্ধ হিমাগার থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই, দরজাও বাইরে থেকে বন্ধ করা। ঠান্ডায় তারা এমনিতেই কয়েক মিনিটের মধ্যে মারা যাবে, আর তার উপর এই বরফ পিশাচ তাদের ছিঁড়ে খাওয়ার অপেক্ষায় আছে। আরিফ খুব দ্রুত হিমাগারের চারপাশটা দেখে নিল। সে দেখল ছাদের উপর দিয়ে একটা মোটা লোহার রড টানা আছে। সেই রডের সাথে লাগানো বিশাল লোহার চিমটে, যা দিয়ে টন ওজনের বরফ তোলা হয়। আর সেই চিমটেতে একটা আস্ত 200 কেজি ওজনের বরফখণ্ড ঝুলে রয়েছে। চিমটের লক খোলার দড়িটা ঝুলছে আরিফের হাতের ঠিক কয়েক হাত দূরে। সেলিম ঠান্ডায় নীল হয়ে ফ্লোরে পড়ে আছে, তার চোখের পাতায় সাদা বরফ জমে গেছে। আর পিশাচটা রুস্তম চাচার রূপ ধরে একটা বরফের চাইয়ের উপর বসে কিলকিল করে হাসছে। আরিফের চোখ ওপরের দিকে ঝুলন্ত 200 কেজি ওজনের বরফের খণ্ড এবং তার লক খোলা দড়িটার দিকে। দড়িটা আরিফ থেকে মাত্র 3 হাত দূরে। তোর সহকারী তো ঠান্ডায় জমতে শুরু করছে রে আরিফ। ওর রক্ত ঠান্ডা হওয়ার আগেই আমি ওর কলিজাটা চিবামো, তারপর ধরবো তোরে। না, মাথা ঠান্ডা রাখুন লাগবো, পিশাচের মনোযোগটা অন্যদিকে ঘোরান লাগবো। তুই তো একটা আস্ত গাধা, ভূতের মগজ যে বরফের মতো ভূতা হয়, তুই তার প্রমাণ। কি বললি তুই আরিফ? আমরা আস্ত গাধা? তাইলে দাঁড়া, তরে উচিত জবাব দিব। পিশাচটা রাগে কাঁপতে কাঁপতে আরিফের দিকে এগুতে থাকলো। আরিফ খুব সাবধানে এক পা করে পেছাতে থাকলো, ঠিক দড়িটার দিকে। ওপরের ঝুলন্ত বিশাল বরফের খণ্ডের ছায়াটা মেঝের ঠিক মাঝখানটায় পড়েছে। আরিফ পিশাচটাকে কথা দিয়ে ঠিক সেখানেই টেনে আনার ফাঁদ পেতেছে। ঠিকই কইছি, তুই ভাবছস তুই আমাকে আটকায় ফেলাইছস? আমি চাইলে 1 সেকেন্ডে তোর বরফের শরীর চূর্ণ বিচূর্ণ কইরা দিতে পারি। আয়, সাহস থাকলে আমার গায়ে হাত দিয়া দে। তোর এত বড় সাহস আরিফ? আমি তোরে আজকাল জ্যান্ত চিবামো, খারা। পিশাচটা এক লাফে আরিফকে ধরার জন্য সামনের দিকে লাফ দিল। আর ঠিক সেই মুহূর্তে
সে মেঝের সেই ছায়ার জায়গাটায় যেখানে বরফটা ঝুলে আছে ঠিক তার নিচে এসে পড়ল। আরিফ চোখের পলকে লাফ দিয়ে পেছনে সেই পুলির দড়িটা খপ করে ধরে ফেলল। বিজ্ঞানের লগে পাঙ্গা নিতে আসিস না রে শয়তান, তোর মাথায় গিলু নাই। আরিফ দড়ি ধরে এক হেঁচকা টান মারল। ওপরের বিশাল লোহার চিমটের লক খটাস করে খুলে গেল। শূন্যে ঝুলন্ত সেই 200 কেজি ওজনের সলিড বরফের ব্লকটা ঠিক পিশাচটার মাথার উপর নেমে এলো। ওরে ওরে বাবা! দরাম করে একটা বিকট শব্দ হলো। 200 কেজি বরফের খণ্ডটা সরাসরি পিশাচটার মাথার উপর পড়ল। পিশাচটার শরীর এমনিতেই বরফের মতো জমেছিল। এই প্রচণ্ড ওজনের আঘাতে তার শরীরটা কাচের মতো টুকরো টুকরো হয়ে ভেঙে চারদিকে ছিটকে পড়ল। বরফের খণ্ডটার নিচে চাপা পড়ে পিশাচটার অস্তিত্ব একটা কালো দুর্গন্ধযুক্ত তরলে পরিণত হলো। পিশাচটা খতম হলেও বিপদ এখনো কাটেনি। হিমাগারের তাপমাত্রা এখনো -ডিগ্রিতে। সেলিম জ্ঞান হারানোর পথে। আরিফ দৌড়ে এসে সেলিমের কাছে গেল। সেলিম, সকুল, শয়তান শেষ, এখন আমাকে বাইরে বাইর হইতে হইব। আরিফ দেখল দরজার ছিটকিনি বাইরে থেকে আটকানো। এই ভারী লোহার দরজা মানুষের ধাক্কায় বা সাধারণ রড দিয়ে ভাঙা অসম্ভব। কিন্তু আরিফ বিজ্ঞান জানে। সে ওপরের ক্রেন পুলিটার দিকে তাকালো। বরফটা পড়ে যাওয়ার পর এখন ক্রেনের মোটা লোহার চেনের মাথায় বিশাল ভারী লোহার চিমটেটা পেন্ডুলামের মতো ঝুলছে। হ্যাঁ, লোহার দরজা ভাঙতে লোহার ওজনই কামে আইব। সেলিম, তুই একটু সাইডে ঘুইরা যা। আরিফ দ্রুত দৌড়ে গিয়ে শূন্যে ঝুলন্ত সেই প্রায় 50 কেজি ওজনের লোহার চিমটে আর চেনটা 2 হাত দিয়ে শক্ত করে ধরল। দরজাটা থেকে প্রায় 10 ফুট পেছনে গেল সে। আরিফ চেনটা ধরে পেছনের দিকে টান টান করে দাঁড়িয়ে আছে, ঠিক যেমনটা গলতি টানা হয়। হ্যাঁ, ইয়া মাবুত, রক্ষা করো আমাদের। আরিফ সর্বশক্তি দিয়ে চেইন সহ সেই ভারী লোহার চিমটেটা দরজার দিকে ছুড়ে দিল। চিমটেটা পেন্ডুলামের মতো প্রচণ্ড বেগে বাতাস কেটে গিয়ে লোহার দরজার দিকে মাঝখানে আঘাত করল। প্রথম আঘাতে দরজাটা প্রচণ্ডভাবে কেঁপে উঠল। আরিফ আবার চেনটা টেনে পেছন থেকে ছেড়ে দিল। হ্যাঁ, এইবার এটা সেলিমের লাইকা। আর এইটা আমার লাইকা। তৃতীয়বারের প্রচণ্ড আঘাতে পেন্ডুলামের গতির কাছে লোহার দরজার ছিটকিনি আর টিকতে পারল না। কড়মড় করে বিকট শব্দ করে ছিটকিনি ভেঙে ভারী দরজাটা বাইরের দিকে ছিটকে খুলে গেল। সাথে সাথে বাইরের স্বাভাবিক বাতাস হুড়মুড় করে হিমাগারের ভেতরে ঢুকল। আরিফ কোনো মতে সেলিমকে কাঁধে তুলে হিমাগার থেকে বাইরে বেরিয়ে এলো। কুয়াশা কেটে গিয়ে ভোরের আলো ফুটছে। তারা বাইরে আসতেই দেখল কারখানার একটা জং ধরা টিনের ড্রামের ভেতরে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় আসল রুস্তম চাচা পড়ে আছেন। শীতে কাঁপছেন, কিন্তু বেঁচে আছেন। পিশাচটা তাকে মারেনি, শুধু আটকে রেখেছিল। চাচা, আপনি ঠিক আছেন? আরিফ বাজান, রাইতে কারখানায় ঢোকার সময় কে যেন আমারে মাইরা এই ড্রামের ভিতরে বইরা রাখছিল। আমার রূপ দইরা তোমাকে ডাকতা ছিল। আমি তো ভাবছি তোমরা আর বাইচা ফিরবা না। হ্যাঁ চাচা, আপনি আমাকে উস্তাদের মগজের ধার জানেন না। উস্তাদ আজকা বিজ্ঞান দিয়া ভূতের চাটনি বানাইয়া দিছে। কিরে সেলিম, বরফ নিবি না? চেয়ারম্যান সাহেবের মাইয়ার বিয়া যে। মাপ চাই উস্তাদ, জীবনে আর বরফের নাম মুখে আনবো না। চেয়ারম্যান সাবরে গিয়া কমু শীতের দিনে গরম পানি খাইতে, বরফ খাইলে গলা ব্যথা হইব।